স্বাগতম সকলকে আবারও একবার স্বাগতম জানাই বাস্তবের আড়ালের নতুন একটা পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ যে শুধু রথযাত্রা তা কিন্তু না, আজকের এই শুভ দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কিন্তু খুঁটি পুজো আরম্ভ হয় এবং মা দুর্গার কাঠামোর মাটি প্রলেপ শুরু হয় আজ থেকে। তাহলে আজকের এই শুভ দিনে তোমাদের জন্য নিশ্চয়ই একটা স্পেশাল এপিসোড রাখতেই হবে, তাই তো? আর সাথে সাথে তোমরা হয়তো একটা ব্যানার বা পোস্ট দেখতে পেয়েছো যে আমাদের 750 সাবস্ক্রাইবার কিন্তু পুরো হয়ে গেছে। তাহলে আজকের এই এপিসোডটা তোমাদের সকলের জন্য একটা স্পেশাল এপিসোড হতে চলেছে। আজ যে ঘটনাটা তোমরা শুনতে চলেছো সেটা আমাদের খুব পরিচিত একটা মানুষের ঘটনা। হ্যাঁ, প্রথম এপিসোডে তোমরা কিন্তু সেই ঘটনা শুনেছো, অর্থাৎ সেই মানুষের ঘটনা শুনেছো। আজ আবারও সেই মানুষটার পাঠানো একটা ঘটনা তোমরা শুনতে চলেছো আজ, এবং সেটা খুবই ভয়াবহ। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। তোমরা শুনছো বাস্তবের আড়ালে, সাথে আমি সুমন, সাউন্ডে ও গ্রাফিক্সে সাগর। তাহলে বন্ধুরা প্রস্তুত তো সবাই? শুরু করছি আজকের ঘটনা পাঠিয়েছেন তুলসী রবি দাস। ঠিক যেরকমভাবে লিখেছেন সেরকমভাবেই বলার চেষ্টা করছি। হাই বাস্তবের আড়ালের টিম, কেমন আছো তোমরা? অনেক দিন তোমাদের সাথে কোনো সংযোগ রাখতে পারিনি, কারণ এই মুহূর্তে আমার বাসস্থান নদিয়া থেকে বদলে হুগলি জেলা হয়েছে। কর্মসূত্রে আমার এদিক ওদিক ট্রান্সফার হতে থাকে। আশা করি আমার নাম আলাদা করে উল্লেখ করতে হবে না, কারণ আমার পাঠানো প্রথম ঘটনা তোমরা উপস্থাপন করেছিলে প্রথম এপিসোডে। এই মুহূর্তে ঘটনা লিখছি হুগলি জেলা থেকে। আজ যে ঘটনা লিখছি সেটা আমার কাকার জীবনে ঘটেছে। ভয় কি জিনিস সেটা কাকার সাথে এই ঘটনা না ঘটলে কোনো দিনও বুঝতে পারতো না। ঘটনাটা 1978 সালের। কাকার নাম ও ঠিকানা উল্লেখ করতে পারলাম না। কাকা প্রকৃতপক্ষে একরোখা ও গোড়া প্রকৃতির মানুষ। উনি যেটা বিশ্বাস করেন সেটা সর্বদাই ঠিক, আর যেটা বিশ্বাস করেন না সেটা কেউ হাজার চেষ্টা করেও তাকে বোঝাতে পারবেন না। আমার কাকা একজন ব্যবসায়ী মানুষ। প্লাস্টিকের ব্যবসা ছিল কাকার। প্লাস্টিক বলতে বাচ্চাদের বিভিন্ন খেলনা, নেল পলিশের ঢাকনা, লিপস্টিকের খোল ইত্যাদি বিভিন্ন রকমের আইটেম তৈরির ব্যবসা। এবং এই ব্যবসার সূত্রে কাকা উড়িষ্যা, বিহার, বর্ধমান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। একদিন এই কাজের জন্য কাকা এবং তার এক বন্ধুকে বর্ধমান যেতে হয়। আসলে কাকার এই ব্যবসা ছিল পার্টনারশিপের, তাই কাজের সূত্রে যেখানেই যেতে হয় না কেন তার ওই বন্ধুকে সাথে নিয়ে যেতে হয়। যাই হোক, ঘটনায় আসি। বর্ধমানে কাকাদের থাকার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু ফিরে আসার পথে বাদশাদের প্রাকৃতিক দুর্যোগ। কাকা বর্ধমানে গিয়েছিল তাদেরই এক বিজনেস পার্টি বিশ্বম্বর বাবুর কাছে নতুন কিছু প্রোডাক্টের স্যাম্পেল নিয়ে। ডিল ফাইনাল হয়ে গেলেও বাড়ি আর ফিরতে পারে না সেদিন। সেই সময় বর্ধমানের অবস্থা এখনকার মতো এতটা উন্নত ছিল না। থাকার মতো কোনো হোটেল বা গেস্ট হাউস কাকারা পায়নি। এদিকে বৃষ্টির দাপট এতটা বেড়েছে যে ফিরে আসাটা দুঃসাধ্য। এমন সময় বিশ্বম্বরবাবু বলেন, থাক, আর কষ্ট করতে হবে না আপনাদের। আমার বাড়িতে আলাদা একটা ঘর আছে, সেখানে না হয় রাতটুকু কাটিয়ে নেবেন, সকালে বেরিয়ে পড়বেন। আমি বরং এগিয়ে দিয়ে আসব। অপ্রত্যাশিতভাবে এই প্রস্তাবটা পাওয়ায় অগত্যা মেনে নিতে বাধ্য হয় কাকা। ওনারা তিনজন একসাথে বিশ্বম্বরবাবুর বাড়িতে আসেন। বাড়িটা বেশ ছিমছাম। ঘরের চারিদিকে পাকা দেওয়াল হলেও ওপরে কিন্তু টালি। বাড়ির মাঝে উঠোন এবং উঠোনের অপর প্রান্তে তালাবন্ধ একটা ঘর। বিশ্বম্বরবাবুর বাড়িতে আরও অনেকেই ছিলেন। প্রায় আধ ভেজা অবস্থাতেই বাড়িতে এসে উপস্থিত হয়েছিল তারা। রাতের খাওয়া দাওয়ার পর
বিশ্বম্বরবাবু কাকাকে ও তার বন্ধুটিকে তার ঘরের পাশেই আরেকটা ঘরে থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু কাকার রাত্রে স্মোক করার বদঅভ্যাস থাকায় তাই কাকা এক প্রকার জোর করে উঠোনের বিপরীতে থাকা তালা বন্ধ করা ঘরটিতে থাকার কথা বলেন। কথাটা শুনে বিশ্বম্বরবাবু চুপ করে কাকার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। কাকা বলেন, কোনো অসুবিধা আছে কি? তাহলে বলতে পারেন আমাকে। বিশ্বম্বরবাবু বলেন, আসলে ওই ঘরটা সবসময় ব্যবহার করা হয় না, তাই বলছিলাম আর কি। কাকার কথায় বিশ্বম্বরবাবু অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যান। বিশ্বম্বরবাবু নিজের ঘর থেকে চাবি এনে উঠোনের বিপরীতের ওই ঘরটি তালা খুলে দেন। রাত তখন 10:30 কিংবা তার একটু বেশিই হবে। কাকা এবং তার বন্ধু ঘরে ঢুকে দেখলেন ছোট্ট একটি দুজনের চৌকি পাতা, তার উপরে পাতা রয়েছে একটি পাতলা চাদর এবং ঘরে জ্বলছে একটি 0 ওয়াটের ছোট বাল্ব। সব কিছু মিলিয়ে ঘরের পরিবেশটা কেমন একটা অস্বস্তিকর চাপা। বিশ্বম্বরবাবু ঘরে কাকারা ঢুকে যাওয়ার পর বললেন, রাতে কিন্তু একা বাইরে যাবেন না, যদি ওয়াশরুমে যেতেও হয় আপনার বন্ধুকে ডেকে নেবেন। আর হ্যাঁ, বাইরে যাওয়ার সময় দরজার শিকলটা অবশ্যই টেনে দিয়ে যাবেন কিন্তু। কথাগুলো শুনে কাকার খুব অবাক লাগে। একটা সাধারণ বাড়িতে এমন কথাবার্তা না থাকাটা স্বাভাবিক, কিন্তু এখানে তার ব্যতিক্রম। এই সমস্ত 7-5 চিন্তা করতে করতে কাকা এবং তার বন্ধু শুয়ে পড়েন। আলো জ্বললে কাকার ঘুম আসে না, এটা তার চিরকালের বদঅভ্যাস। তাই মাথার কাছের বেড সুইচটা অফ করে দেয়। বাইরে বৃষ্টির ঠান্ডা পরিবেশ, তাই বালিশে মাথা দিতেই সহজে ঘুম চলে আসে। রাত তখন কটা ঠিক জানা নেই। হঠাৎ কাকার বন্ধু কাকাকে গায়ে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, কারণ তাকে একটু ওয়াশরুমে যেতে হবে। বিশ্বম্বরবাবুকে ডাকবে ভেবেও হাত ঘড়িতে টাইমটা দেখার পর আর ডাকতে ইচ্ছা হলো না। ঘরের দড়িতে রাখা একটি গামছা নিয়ে ঘরের দরজাটা আলতো ভেজিয়ে দিয়ে কাকার বন্ধু ওয়াশরুমের দিকে এগিয়ে যায় এবং কাকা একটা সিগারেট ধরিয়ে ওয়াশরুম থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। এত অবধি সব ঠিকঠাকই ছিল। কাকার বন্ধু ফ্রেশ হয়ে দুজনে যখন ঘরের দিকে আসলো, তখন দেখলো ঘরের দরজাটা তারা ভেজিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু এখন দরজাটা বেশ কিছুটা খোলা রয়ে গেছে। ঠিক যেন মনে হচ্ছে কেউ ঘরে ঢুকে দরজাটা ফাঁকা করে রেখেছে। কিন্তু এই জিনিসটা তখন মাথায় আসেনি। হতে পারে হাওয়ায় দরজাটা খুলে গেছে। ঘরে গিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে কাকা ও তার বন্ধু। আসল সব কিছু এবার শুরু হবার পালা। কাকা এবং ওনার বন্ধু ঘরে গিয়ে দরজা ভিতর থেকে আটকে লাইট অফ করে শুয়ে পড়ে। বাইরে বৃষ্টির আবহাওয়া, ঘরের আবহাওয়া বেশ ঠান্ডা ছিল, তাই একটা পাতলা চাদর গায়ে টানা দিয়ে শুয়ে পড়ল দুজন। সবে তন্দ্রা এসেছে, এই মতো অবস্থায় কাকার বন্ধু একটা আর্তনাদ করে বিছানায় উঠে বসে। সাথে সাথে কাকাও উঠে যায়। কী হয়েছে জিজ্ঞাসা করায় বন্ধু যেটা বলে সেটা অনেকটা এরকম, আমি যখন পাশ ফিরে ঘুমোচ্ছিলাম আমার মনে হতে থাকে চাদরটা যেন গা থেকে নিচের দিকে কে নাবিয়ে নিচ্ছে। যতবার টেনে নিচ্ছি ততবার ধীরে ধীরে নেমে যাচ্ছে। আমি ভাবলাম তুই হয়তো ঠান্ডা লাগছে বলে চাদর টেনে নিচ্ছিস। বারবার এমন হচ্ছে বলে আমি চাদরটা হাতে টেনে নিয়ে শুয়েছিলাম। মনে হলো কিছু একটা খুব জোরে পায়ের বুড়ো আঙুলটায় কামড়ে দিয়েছে। ঘরের বেড সুইচটা জ্বালিয়ে যেটা দেখা গেল সেটা বড়ই কিন্তু অদ্ভুত। বুড়ো আঙুলের পিছন দিকটাতে দুটো চওড়া মোটা দাঁতের কামড়ের দাগ বসে আছে। আরেকটু জোরে কামড়ালে হয়তো রক্তটাই বেরিয়ে যেত। লাল দগদগে হয়ে দাগটা বসে আছে পায়ের বুড়ো আঙুলে।
আলো আঁধারিতে আশপাশটা দেখে কোনো বড় ইঁদুর কিংবা অন্য কিছু দেখা গেল না। সবটা শুনে কাকা বলল, ও হতে পারে কোনো বড় ইঁদুর, কারণ বিছানায় পাতা চাদরটা যেভাবে নিচে ঝুলে আছে, হয়তো ওপর দিকে উঠে এসে কামড়ে দিয়েছে। এটা বলে বন্ধুর মনকে বুঝ দিল। কাকার মনে একটা সন্দেহ কিন্তু থেকেই গেল, এতটা চওড়া দাঁতের দাগ ইঁদুরের কিন্তু হয় না। যাই হোক, আর বেশি না ভেবে আবারও শুয়ে পড়ে দুজনে। কাকা ও তার বন্ধু দুজনের বিপরীতে মুখ করে ঘুমোচ্ছে। এমন সময় কাকার কেমন একটা অস্বস্তি হতে থাকে এবং কাকা ঘরের সিলিংয়ের দিক থেকে খনা খনা গলার একটা মৃদু আওয়াজ পেতে থাকে। অনেকটা কারোর গলা চেপে ধরলে যেমন আওয়াজ বেরোয়, ঠিক তেমনটা কাকার কানে আসে। কিরে, দে গলাটা বাড়িয়ে দে, দেখ ঘুমিয়ে গেছে ও, আর কেউ বাধা দেবে না, ফাঁস করাই আছে, গলাটা দে। কাকা চোখ দুটো বিস্ফারিত করে সোজা হয়ে দেখে ওপরের টালির মোটা বাঁশ থেকে ঝুলছে একটা মোটা কাঁচি দড়ি, যাতে মানুষের গলা দেওয়ার মতো একটা ফাঁসও করা আছে। কাকা নড়াচড়ার ক্ষমতা হারায়, কারণ ফাঁসটা একদম মুখের সামনে ঝুলছে। আর সেই ভয়ানক কথা এখনো বলে চলেছে। ডাকার ক্ষমতা হারিয়ে গেছিল কাকার, শুধু মুখ থেকে গোঁ গোঁ শব্দ করতে থাকে এবং দেখতে থাকে ফাঁসির দড়িটা একদম মুখের সামনে স্থির হয়ে ঝুলছে। গো গো গোঙানির শব্দে কাকার বন্ধু ইতিমধ্যে মাথার কাছের বেড সুইচটা অন করে। ফাঁসির দড়িটা শটাং ওপরে উঠে মিলিয়ে যায়, আর সেই ভয়ানক আওয়াজটাও আর শোনা যায় না। সব কিছু শান্ত। কাকার দেখা সেই দৃশ্যটা কাকা কিছুতেই ভুলতে পারছে না। সারা শরীর ঘামে চ্যাপচ্যাপে হয়ে ভিজে গেছে। বাইরের বৃষ্টির ওয়েদারে কাকা এমনভাবে হাঁপাচ্ছিল ও ভিজে গেছিল, এতে পরিষ্কার বোঝা যাচ্ছিল ভয়টা কাকার বুকে কতটা চেপে বসেছিল। হাঁপাতে হাঁপাতে কাকা সবটা তার বন্ধুকে বলে, কিন্তু তার বন্ধু এতটা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে এত কিছুর মাঝখানেও সে কিছুই জানতে পারেনি। সম্পূর্ণ জিনিসটার সাক্ষী কাকা একাই ছিল। সেই রাতে ওই ঘরে ঘুমানোর মতো অবস্থায় কাকা আর ছিল না, তাই অগত্যা ঘরের শিকলটা বাইরে থেকে তুলে বিশ্বম্বরবাবুর ঘরের দাওয়াতে রাতটুকু কাটাতে হয়েছিল। বাইরের পরিবেশটা ঠান্ডা বলে কখন জানি না কাকার ও তার বন্ধুর ঘুম চলে আসে এবং সকালবেলা বিশ্বম্বরবাবু যখন ঘর থেকে বেরোয় এবং তাদেরকে নিজের দাওয়ায় বসে ঘুমোতে দেখে, তখন অবাক হয়ে কাকার গায়ে হাত দিয়ে তাকে ডেকে বলে, আরে এখানে ঘুমাচ্ছেন, কি ব্যাপার, ঘরে কি হলো? তখন গত রাতে সম্পূর্ণ ঘটনা কাকা বিশ্বম্বরবাবুকে খুলে বলেন এবং সবটা শুনে বিশ্বম্বরবাবু থম মেরে উঠোনে বসে যান। কারণ এই ঘটনাটা বিশ্বম্বরবাবু অনেক দিন আগে উপলব্ধি করেছিলেন। কাকা কিছু একটা বুঝতে পেরে বিশ্বম্বরবাবুকে চেপে ধরেন সত্যিটা জানার জন্য। এহেন অবস্থায় বিশ্বম্বরবাবুর মুখ থেকে যে কথাগুলো বেরোয় সেটা অনেকটা এরকম। বিশ্বম্বরবাবুর ছোট ভাই বরাবরই দাদার ব্যবসায় লিপ্ত থাকতো না। দুই ভাইয়ের আলাদা ব্যবসা ছিল এবং ছোট ভাই বাইরে থেকে প্রচণ্ড ধার দেনায় ডুবে যাওয়ায় একদিন আত্মবলিদান দিতে বাধ্য হয়, অর্থাৎ সুইসাইড করে। এবং সেই শোকে বিশ্বম্বরবাবুর ছোট ভাইয়ের স্ত্রী এবং তার 3 বছরের ছোট মেয়ে দুজনে আত্মহত্যা করে। বিশ্বম্বরবাবুর ছোট ভাইয়ের স্ত্রী প্রথমে নিজের মেয়েকে গলা টিপে হত্যা করে
তারপর ওই ঘরের ভিতরে সিলিংয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ঘরটা ওই রকমভাবেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রতিদিন সন্ধেবেলা বিশ্বম্বরবাবুর মা অথবা বোন ঘরটায় ধূপধুনো দেখিয়ে আবার তালা বন্ধ করে যে যার নিজের ঘরে চলে আসে। কিন্তু ওই রাতে কাকারা যে ওই ঘরে থাকতে চাইবে সেটা বিশ্বম্বরবাবু ভাবতেও পারেননি, এবং কলকাতার লোক এই সমস্ত জিনিস বিশ্বাস করবে বলে তার মনে হয়নি। তাই কথাটা উনি কাকাদেরকে জানাননি, এবং না জানানোর ফলে যে ঘটনাটা ঘটল সেটাতে কাকার প্রাণটাও হয়তো চলে যেতে পারত, যদি না তার বন্ধু সময় মতো ডেড সুইচটা অন করত। এরপর থেকে আমার কাকা যে কোনো জায়গায় গেলে কখনো রাত্রিবাস করে না, এমনকি ঘুরতে যাওয়াটাও বন্ধ করে দিয়েছে। যদিও বা কোথায় ঘুরতে যায়, একদিনের জন্য সকালে গিয়ে রাত্রে ফিরে আসে, কিন্তু কখনো কোথাও নাইট স্টে করে না। এই ছিল ঘটনা। আমার কাকার জীবনে বহু বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা আজও আমার প্রাণবন্ত হয়ে আছে। কাকা যখন ঘটনাটা আমাদেরকে সামনে বসে বলেছিল, বিশ্বাস করো তোমরা, আমার গায়ের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছিল। জানি না ঘটনাটা তোমাদের কেমন লাগবে, তাও লিখে পাঠালাম। যদি ভালো লাগে সবার সামনে উপস্থাপন করো, খুব খুশি হব। ভালো থেকো তোমরা। চেষ্টা করব যেখানেই থাকি আবারও নতুন কিছু ঘটনা উপহার দেওয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আবারও একবার এত সুন্দর একটা ঘটনা আমাদের টিমকে পাঠানোর জন্য। সত্যি অসাধারণ। ঘটনাটা পড়ে আমার খুব ভালো লেগেছে। জানি না আমাদের দর্শক বন্ধুদের বা আমাদের শ্রোতা বন্ধুদের কেমন লাগবে, স্পেসিফিক আমার ভালো লেগেছে। এবং শ্রোতা বন্ধুরা, তোমাদেরকেও বলছি ঘটনাটা পুরোটা শোনো, এবং শুনে কেমন লাগলো সেটা নিজের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ, রিকোয়েস্ট করছি সবার কাছে। শুধু একটা সাবস্ক্রাইবই তো, সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে জুড়ে যাও, যাতে আগামী দিনে আমাদের এই পরিবারটা আরও বড় হতে পারে। ও হ্যাঁ, আর একটা দরকারি কথা, তোমরাও কিন্তু ঘটনা পাঠাতে পারো আমাদের ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে, বাস্তবের আড়ালে @gmail.com তোমরা মেল করতে পারো এখানে, অথবা আমাদের ফেসবুক পেজ বাস্তবের আড়ালেতে ইনবক্স করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে টেক্সট করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে আবার নতুন একটা এপিসোডে, নতুন কোনো ভয়ের অনুভূতি নিয়ে।